নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 26শে সেপ্টেম্বর মহা চতুর্থীর দিন কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো উদ্বোধন করেছেন, বিজেপি নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন। বিদ্যাসাগর মশাইয়ের 205তম জন্মবার্ষিকী ছিল। বিদ্যাসাগর মশাইয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং মাতৃজননীর কাছে, মাতৃদেবীর কাছে বাংলায় সোনার বাংলা যাতে গড়তে পারে বিজেপি, নির্বাচনে বিজয়ী হতে পারেন সেই জন্য আশীর্বাদ চেয়েছেন। অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে বছর দুয়েক আগেও এসেছিলেন, সল্টলেকের আরেকটি পুজোতেও গিয়েছিলেন। এই পুজোতে আসার মধ্যে নতুনত্ব কিছু নেই। বিজেপি যে বাংলার সংস্কৃতি, দুর্গাপুজো প্রভৃতির সঙ্গে যে নিজেদের মেলাতে চাইছে সেটা খুব স্বাভাবিক, কারণ ওই বিজেপি নাকি বাংলা বিরোধী। এই যে চিলচিৎকার করছে শাসক দলের উরুকাতু বদনা থেকে সর্বোচ্চ নেতৃত্ব, তার থেকে এটা বোঝা যায় যে রাজ্যের শাসক দলের কিন্তু কোনো ইস্যু নেই। একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 15 বছর ক্ষমতায় থাকার পরে তাদের সামনে মানুষকে বলার মতো কিছু নেই। কেন্দ্রীয় বঞ্চনার ফাঁপা রেকর্ড, আর বাংলা ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্ত ইত্যাদি। অ্যাচিভমেন্ট তো কিছু নেই। শিল্প নেই, শিক্ষা মায়ের ভোগে, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা, পরিকাঠামোর বেহাল দশা, কণামাত্র লগ্নি হচ্ছে না। তাহলে 15 বছর পরে একটা সরকার নির্বাচন আসছে, মানুষের সামনে কি বলবে? তাই ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে। আমার সব থেকে মজা লেগেছে যখন ছোটবাবু বিদ্যাসাগরের কথা স্মরণ করেছেন। তৃণমূল বলছে বিদ্যাসাগরের কথা, যে দলটায় পার্থ, মানিক, কাকু, জীবন কৃষ্ণের মতো বাংলার ডাকাতরা আছে, চোর ছ্যাচোর বদমাইশ, যারা চাকরিটা বিক্রি করেছে শিক্ষকদের টাকার বিনিময়ে, যারা শিক্ষার সাড়ে সর্বনাশ করেছে, তাদের মুখে বিদ্যাসাগর মশাইয়ের নাম। ভাবতে পারেন কত বড় নির্লজ্জ হলে এরা এটা করতে পারে? বিদ্যাসাগর মশাইয়ের নাম উচ্চারণ করছে চাকরি চুরির সঙ্গে যুক্ত যে দলটা, সেই দলের নেতারা। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এরা তো একেবারে নির্লজ্জ, দোকান কাটা। ভাবছে বিদ্যাসাগরের কথা বললেই বোধহয় বাঙালির আবেগকে একটু সংহত করা যাবে। এরা জানে না, বাঙালি বুঝে গেছে এদের ভণ্ডামিটা, এদের দ্বিচারিতাটা এবং দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করার যে উদ্যোগ সার্বিকভাবে এরা নিয়েছে, সেটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট তাতে সিলমোহর দিয়েছে। নয়নের মণিদের পিছনের দরজা দিয়ে পরীক্ষায় বসাতে হবে, চাকরি পাওয়াতে হবে। রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ সাড়ে সর্বনাশ করেছে পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষের। সুপ্রিম কোর্ট বলেছে পার্থর বাড়ি থেকে কোটি টাকা, অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি টাকা, মানে পার্থর বাড়ি থেকে বললাম যে অর্পিতার দুটো ফ্ল্যাট থেকে, কাকু গ্রেপ্তার হয়েছিল, জীবন কৃষ্ণ, এজেন্ট, কুন্তল, শান্তনু, আরো অনেক 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 আছে। মানিক 10 বছর একটা পদে ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে। যখন চিত্তরঞ্জন পাল, সজ্জন মানুষ, অধ্যাপক মানুষ, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন, কিন্তু তিনি চুরির ব্যাপারে সম্মতি দেননি, চাকরি চুরির ব্যাপারে। তাকে ওই পার্থ, মুকুলরা অপসারণ করেছিল। ওগুলো মাতৃজঠরের লজ্জা, এই পার্থ, মানিক। সেই দলের লোকজন বিদ্যাসাগর মশাইয়ের নাম নিচ্ছে। ভাবুন, অদৃষ্টের কি পরিহাস। বিদ্যাসাগর মশাই স্বর্গ থেকে এসব দেখে নিজেই বিড়ম্বিত বোধ করছেন। অমিত শাহ ভূপেন্দ্র যাদব আর বিপ্লব দেবকে নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করেছেন। আমি মনে করি খুব ভালো সিদ্ধান্ত। ভূপেন্দ্র যাদব সাংগঠনিক মানুষ, লো প্রোফাইল মেনটেন করেন, শাহের ঘনিষ্ঠ, আলওয়ার থেকে লোকসভায় জিতেছেন, কেন্দ্রের পরিবেশ মন্ত্রী, মহারাষ্ট্রে বিজেপির জয়ের অন্যতম কারিগর, বিপ্লব হরিয়ানাতে ছিলেন। অর্থাৎ অমিত শাহ নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত করে নিয়েছেন। কিন্তু এই যে নির্বাচনের টিকিট বন্টন হবে,
ম্যানিফেস্টো কি হবে, প্রচারের কৌশল কি হবে, প্রধানমন্ত্রী কতবার আসবেন, অমিত শাহ কতবার আসবেন, যোগী আদিত্যনাথকে কোথায় ব্যবহার করা হবে, উত্তরবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি, জঙ্গলমহলের জন্য আলাদা স্ট্র্যাটেজি, মধ্যবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি, কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের জন্য আলাদা স্ট্র্যাটেজি। এই মাল্টিপ্রং স্ট্র্যাটেজি তৈরি করা হবে। এবং একটা জিনিস তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বিজেপি এবার কতটা সিরিয়াস। 21-এর বুল থেকে শিক্ষা নিয়েছে, 24-এ বিজেপির আসন কমলেও ভোট বেড়েছে, বিভিন্ন জায়গায় সংগঠন মজবুত হয়েছে, এসআইআর হচ্ছে, তৃণমূলের হিসাব 70 লক্ষ নাম বাদ যাবে, বিজেপির হিসাব 1 কোটি নাম বাদ যাবে, অভিঘাতটা পড়বে তৃণমূলের ভোট ব্যাংকের উপর। এসআইআর এর পলিটিক্যাল ডিভিডেন্ড বিজেপি কতটা তুলতে পারবে সেটা নিয়েও রণকৌশল হবে। সিএ নিয়ে প্রচার তুঙ্গে হবে এবং একই সঙ্গে আমাদের পড়োশী উড়িষ্যায় ডাবল ইঞ্জিনের সরকার, উড়িষ্যায় নবীন বাবু যতদিন ছিলেন তখন থেকেই উন্নয়নের প্লাবন ডেকেছে, এবার আরো বাড়ছে। ঝাড়সুগুড়ায় প্রধানমন্ত্রী 66,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। তাহলে একদিকে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে জনমত তৈরি করা, দুই বিজেপি ক্ষমতায় আসলে কি করবে, 10 বছরের রোডম্যাপ। ভোটভোগী বিহারে নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী 75 লক্ষ মাতৃশক্তির অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছেন তাদের স্বনির্ভর হওয়ার জন্য। পশ্চিমবঙ্গে তৃণমূলের তুরুপের তাস কি লক্ষ্মীর ভান্ডার, সেটাকে বিজেপি কাউন্টার করার জন্য অন্নপূর্ণা ভান্ডার আনবে। সেই অন্নপূর্ণা ভান্ডারে কত টাকা দেয়া হবে, কবে থেকে দেয়া হবে, ক্ষমতায় আসলে পরে সবাই পাবেন না, কোনো মাপকাঠি থাকবে। এই বিষয় নিয়ে বিজেপি কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়বে, সময় নষ্ট করবে না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যেটা করার প্রয়োজন সেটা করতে হবে। এবং এই উৎসবের মরশুম কেটে গেলে, এবং উৎসবের মরশুমে তো জনসংযোগের কর্মসূচি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর পুজোর উদ্বোধন করছেন, ভার্চুয়ালি করছেন, কলকাতা এবং তার আশেপাশে সশরীরে গিয়ে করছেন। বিরোধী দলনেতা শুভেন্দুর কাছেও প্রচুর আমন্ত্রণ পত্র এসছে, সারা বাংলা থেকে, এমনকি বিদেশ থেকে, এমনকি অন্য রাজ্য থেকে। তাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর থেকে এই পুজো উদ্বোধনের দৌড়ে খুব একটা পিছিয়ে নেই। শ্রমিকবাবুও প্রচুর আমন্ত্রণ পাচ্ছেন বিদেশ থেকে, অন্য রাজ্য থেকে। অর্থাৎ বিজেপি যে পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী শক্তি, এরা পশ্চিমবঙ্গের মানুষ এই স্বীকৃতিটা দিয়েছে। এখন ক্ষমতায় আসতে গেলে দরকার একটা ওই ক্রিটিক্যাল মাস। এই ক্রিটিক্যাল মাসটার খোঁজেই বিজেপি, সেই জন্যই ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী পরিকল্পনা করার, খুঁটিনাটি নিটিগ্রিটি, কোথায় লুপোলস আছে, কিভাবে সেই লুপোলস মেরামত করা যাবে। যে সমস্ত বিধায়কদের পারফরমেন্স ভালো নয় তাদেরকে বাদ দিয়ে নতুন মুখ আনতে হবে। যে সমস্ত বিধায়ক এলাকায় কোনো জনসংযোগী করেননি বিগত 5 বছর, তাদেরকে অবশ্যই টিকিট দেওয়া যাবে না। 21 সালে আমরা কি দেখেছিলাম, টলিউড থেকে এক জায়গায় লোক এসেছিল, টিকিট পেয়ে গিয়েছিল, চার্টার্ড বিমানে অনেকে দিল্লি চলে গিয়েছিলেন। তারপরে রুদ্রনীল যেমন আছেন, অনেকে কিন্তু নেই, আবার ফিরে গেছেন, ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। রুদ্রনীল নিজের কেরিয়ারকে অ্যাট স্টেকে রেখে বিজেপির হয়ে লড়ছেন এবং ভবিষ্যতেও লড়বেন। এই ধরনের মানুষকে গুরুত্ব দিতে হবে। তাপস রায়ের মতো প্রবীণ নেতা যাতে কলকাতা এবং আশেপাশের সাংগঠনিক কাজে গুরুত্ব পান এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা নিশ্চিত করতে হবে। এই যে রণকৌশল, এই রণকৌশলগুলোকে ঠিক করতে হবে। দেখুন, অমিত শাহের কাছেও এটা প্রেস্টিজ ইস্যু। আপকি পার 200 পার, তারপরে 2024-এ বিজেপি 30টা আসন পাবেই, থেমে গেছিল 12টায়, তো অমিত শাহের মুখ পড়েছে। তৃতীয়বার তিনি নিশ্চয়ই নিজের মুখটা আর পোড়াতে চাইবেন না, সেই জন্যই তিনি ভূপেন্দ্র যাদবকে এই রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক করে পাঠাচ্ছেন, যাতে একেবারে নিটিগ্রিটি মাইক্রো ম্যানেজমেন্ট অমিত শাহের নখদর্পণে থাকে। শাহী চালে তৃণমূল কুপকাত হবে কি হবে না এই মুহূর্তে বলতে পারছে না, কিন্তু একটা জিনিস স্পষ্ট,
তৃণমূলের পক্ষে মানুষের কাছে গিয়ে বলার মতো কোনো বিষয় নেই। যে যে ন্যারেটিভ তারা তৈরি করতে চাইছে মানুষ গ্রহণ করছে না। আর বিজেপি পশ্চিমবঙ্গে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন। প্রায় অর্ধ শতাব্দী ধরে পশ্চিমবঙ্গের মানুষ ওই কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ দেখেছে। এই যুদ্ধ দেখে দেখে তারা ক্লান্ত। তাদের একটা বড় অংশ, মানে সাইলেন্ট মেজরিটির বড় অংশ, মানে সিংহভাগ, তারা কিন্তু পরিবর্তন চাইছেন, কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। এবং তারা এমন একটা সরকার চাইছেন যে সরকার রাজ্যের সর্বাঙ্গীন মঙ্গল করবে, কেন্দ্রের সরকারের সঙ্গে ঝগড়া করবে না, কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা বিনিয়োগ আকর্ষণ করার জন্য যা যা করণীয় তাই করবে। সেটা একমাত্র সম্ভব যখন এই রাজ্যে একটা শিল্প বান্ধব কল্যাণমুখী সরকার হয়, এবং সেটা তখনই সম্ভব যদি এখানে ডাবল ইঞ্জিনের সরকার হয়। পশ্চিমবঙ্গে সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এই ধারণা মনে, সিংহভাগের মনে এই ধারণা এখন বদ্ধমূল হয়েছে। বিজেপির কাছে এবারের লড়াই তো চ্যালেঞ্জ, আর পার কি লড়াই। তৃণমূলের কাছে তার থেকেও বেশি, কারণ তৃণমূল জানে একবার যদি অঘটন ঘটে দল বলে কিছু থাকবে না। যারা এখন বড় বড় তৃণমূলী নেতা চোখের পলক ফেলবার আগে দেখবেন তাদের কাণ্ড কারখানা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.